বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলটি ঢাকায় এসেছে। এরই মধ্যে দলটি এভার কেয়ারে অবস্থান করছে। এছাড়া চীন থেকেও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ দেশে আসছে। তাদের উদ্দেশ্যে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডকে আরও বিশেষায়িত পরামর্শ দেয়া। চিকিৎসকরা মূল্যায়ন করবেন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো অবস্থা আছে কিনা। বর্তমানে তার হৃদযন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতা কাটেনি। শারীরিক অবস্থাও রয়ে গেছে উদ্বেগজনক পর্যায়ে। এরই মধ্যে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে এসএসএফ নিরাপত্তা দেয়া শুরু হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি না হলে তাকে বিদেশে নেওয়া কঠিন হবে বলে মনে করছেন চিকিৎসকরা। হাসপাতালে একাদশ দিনে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। তার খোঁজ খবর রাখতে হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সবুজ, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। আর যুক্তরাজ্যের চিকিৎসক দলটি তো এরই মধ্যে পৌঁছে গেছে হাসপাতালে। সব মিলিয়ে সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন জানাবেন। আপনি যেমনটা বলছিলেন যে যুক্তরাজ্য থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে প্রতিনিধি দল এসেছে সেটি ইতিমধ্যে হাসপাতালে ভেতরে প্রবেশ করেছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে সেই প্রতিনিধি দল আমাদের সাথে কোনো কথাবার্তা বলেনি। এখানে খুব কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে বাইরে বিজিবির নিরাপত্তা ব্যবস্থা আছে, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর দল এখানে নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে। এবং যেহেতু খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তার পরিবারের সদস্যরা সেই নিরাপত্তা সুবিধা পাবে, সেই প্রেক্ষিতে তার যে ভেতরে যে কেবিন, সেই কেবিনে এসএসএফ সহ বিভিন্ন পিজিআর সহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে কিন্তু যে উৎসুক জনতাদের যে ভিড় সেটা কিন্তু এখানে অনেকটা কমে গেছে। এখানে আগে গত 2 দিনের তুলনায় এখানে অনেক নিরাপত্তা ব্যবস্থা জোর করার কারণে আগের চেয়ে একটু লোকজন কম। তবে তবুও কিন্তু যারা উৎসুক জনতা তারা তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য বা তার খোঁজ খবর নেওয়ার জন্য তারা কিন্তু এখানে আসা থামায়নি। বিভিন্ন জেলা থেকে লোকজন এসেছে এবং চিকিৎসার যে অবস্থা সেটা যদি আমি আপনাকে জানাই তাহলে খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি বা তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তবে সেটা উদ্বেগটাও কাটেনি। তাকে বিদেশে নিয়ে যাওয়া যাবে কিনা বা তার শারীরিক অবস্থা সেই পর্যায়ে আছে কিনা সেই পর্যালোচনা করার জন্যই কিন্তু এই লন্ডন এবং চীন থেকে যেই চিকিৎসক প্রতিনিধি দল তারা কিন্তু এসে এখানে তারা পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবেন এবং তাকে বিদেশে নেওয়া যায় কিনা। আমরা দলীয় সূত্রে জানতে পেরেছি যে তাকে বিদেশে নেওয়ার জন্য সিঙ্গাপুরকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ এটা হচ্ছে খুব কাছাকাছি দূরত্বে। তো সিঙ্গাপুরে নেওয়ার যাবে। সিঙ্গাপুরে যদি নেওয়া যায় তাহলে সেখানে হয়তো ছেলে তারেক রহমান এসে তার মাকে দেখতে পেতে পারে বলে আমরা দলীয় মাধ্যমে জেনেছি। তো খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি অপরিবর্তিত আছে, এমনটাই এখানকার সবশেষ কানিজ। সবুজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা সহ গ্রেফতার হওয়া 10 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। এরই মধ্যে 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই শুনানি করবে। টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম করে রাখার ঘটনায় হওয়া এই মামলায় এই 10 জন গ্রেফতার রয়েছেন। সেনা কর্মকর্তা আসামিদের প্রথম 7 জন শেখ হাসিনা সরকারের র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে এবং শেষের 3 জন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে গত 22 অক্টোবর তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ঢাকা ক্যান্টনমেন্টে সরকার ঘোষিত বিশেষ কারাগারে তাদের রাখা হয়। এই মামলার আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, তারিক আহমেদ সিদ্দিকী পলাতক রয়েছেন। ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সৈকত, গুম নির্যাতনের মামলায় আজ তো 10 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। আপনার কাছে কি তথ্য রয়েছে? আর আজ ট্রাইব্যুনালে আর কোনো মামলার কার্যক্রম রয়েছে কিনা জানাবেন। তো তাদের আজকে তৃতীয় দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে নিয়ে আসা হলো। আজকে তাদের অভিযোগ গঠনের কথা রয়েছে এবং তাদেরকে সকাল 10টার পরেই কিন্তু
এই যে সেনা ক্যান্টনমেন্টের যে বিশেষ কারাগার রয়েছে সেখান থেকে নিয়ে আসা হয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে আসার পর ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানেই রাখা হয়েছে। এর আগে গত 23 নভেম্বর দ্বিতীয় দিন যাদের নিয়ে আসা হয় এবং আজকের দিনটি তাদের অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়। হয়তো কিছুক্ষণের মধ্যেই বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ তাদের এই মামলার আজকের অভিযোগ গঠন শুনানি হবে এবং এই শুনানিকে কেন্দ্র করে কিন্তু ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা কঠোর নিরাপত্তা যোদ্ধা রয়েছে, ট্রাইব্যুনালের গেটে র্যাব রয়েছে, নিরাপত্তা রয়েছে, বিজিবি মোতায়েন রয়েছে। আর এই মামলাটির বাইরে যে আরেকটি মামলা রয়েছে সেটা হচ্ছে, আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের 5ই আগস্ট আশুলিয়ায় যেই শহীদদের গুলি করে হত্যার পরে যে তাদের 6 জনের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ঘটনায় যে মামলাটি দায়ের হচ্ছে সেই মামলা আজকে সে জবানবন্দি দিচ্ছেন। যে মামলার তদন্ত কর্মকর্তা জানে আলম, তিনি দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দিবেন। তো সেই ট্রাইব্যুনাল 2ও আজকে সেই মামলাটি শুনানি কার্যক্রম হবে। দুটি মামলার কার্যক্রম এখনও শুনানি শুরু হয়নি এবং শুনানির পরে কিন্তু আমরা পরবর্তী সংবাদগুলিতে পুরো বিষয়টা আমরা জানিয়ে দিতে পারবো যে আজকে ট্রাইব্যুনাল 1-এ আজকের এই সেনা কর্মকর্তাদের মামলার বিষয়ে কী অভিযোগ গঠন করা হলো এবং ওইদিকে জবানবন্দি শেষ হলো কিনা, সেই বিষয়গুলো আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। লাবণী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন ট্রাইব্যুনালে, নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ সংযোগে মামলাগুলোর আপডেট আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। জুলাই মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণ করবে ভারত। জেনে বুঝেই এরকম তথ্য দিয়েছেন বলে স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা যাই বলুক না কেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফিরিয়ে এনে বিচার করা হবে বলেও জানান তিনি। একজন বিশেষজ্ঞ মনে করেন এটা খুব ভালোভাবেই সম্ভব। মোহন ইসলামের প্রতিবেদন। 2013 সালে করা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক আসামিদের বিনিময় করতে পারে বাংলাদেশ ভারত উভয়ই। তবে চুক্তিতে বিভিন্ন ধরনের ধারা অবশ্য বিষয়টিকে একেবারেই সরল রাখেনি। সম্প্রতি মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে প্রত্যর্পণ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এ নিয়ে কোনো লিখিত তথ্য নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এক অনুষ্ঠানে তিনি বলেন, কামালকে ফেরানোর বিষয়ে প্রেস সচিবের স্ট্যাটাসের বিষয়ে কোনো তথ্য নেই। পরিবর্তন তো শুধু আমাদের দেশে নয়। তবে কিসের ভিত্তিতে কামালকে ফেরানোর কথা বললেন প্রেস সেক্রেটারি? এটা কি শুধুই একটি ফেসবুক স্ট্যাটাস নাকি অন্তরালে ঘটছে অন্য কিছু? আমি যেটা লিখেছি আমি সুস্পষ্ট একটা বক্তব্য দিয়েছি, হ্যাঁ, এবং আমি সজ্ঞানে এই লেখাটা লিখেছি। এটা যে এমন না যে আমি না জেনে লিখে অজ্ঞানে লিখেছি, তা তো না, সজ্ঞানে এই লেখাটা লিখেছি। আসাদুজ্জামান খান কামাল ঢাকার কসাই, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার ব্যাপারে আমাদের সুস্পষ্ট অবস্থান আছে এবং আমরা আশা করি হি উইল বি এক্সট্রাডাইটেড। তিনি বলেন, গেল 15 বছরে গুম খুনের মতো ভয়ঙ্কর অপরাধের হোতা ছিলেন কামাল। ভয়ানক রকমের একটা খুনি, ঢাকার কসাই বললে কম হবে, হ্যাঁ, ভয়াবহ। আমি কসাই যারা প্রফেশনে যারা এর চেয়ে বড় বুচার, মানুষের বুচারিং আর বাংলাদেশের হিস্ট্রিতে আর কয়টা আসছে? আমরা মনে করি যে যারাই খুনি, বাংলাদেশের মানুষের খুনের রক্ত যার হাতে, তারা সবাই এক্সট্রাডাইটেড হবে। একজন বিশ্লেষক মনে করেন, আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণের যথেষ্ট সুযোগ আছে। ভারত সরকার যদি মনে করে যে একজনকে আমি পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছি, সে আমার রাজনৈতিক আশ্রয় আছে, আর অন্যজনকে তো আমি রাজনৈতিক আশ্রয় এখনো দেই নাই, সেই বিবেচনা যদি হয় তাহলে এটা পসিবল। তবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনাটা কঠিন বলে মনে করেন এই বিশ্লেষক। মোহন ইসলাম, 71, ঢাকা। গণভোটের 4টি প্রশ্নে আংশিক একমত বা দ্বিমত জানানোর সুযোগ নেই। হ্যাঁ বা না ভোট দিতে হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার হোসেন। আর দেশের ইতিহাসে এবার ভিন্ন মাত্রার নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নির্বাচন কমিশনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দেশে নির্বাচনের জোয়ারে রয়েছে জানিয়ে ইসি সচিব আরও বলেন, এবার শতাব্দীর ভালো নির্বাচন চায় কমিশন, আর স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই বলে মনে করেন ইসি সানাউল্লাহ। তারা বলেন, দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনরায় মেরামতের চেষ্টা করা হচ্ছে। তবে এই কাজ এককভাবে কমিশনের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়, তাই সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করার পরামর্শ তাদের। ভুয়া গণমাধ্যম কর্মীরা যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে, তাই এবার কিউআর কোডের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তারা। ভোট উৎসব আনন্দের হলেও প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে তা রীতিমতো যুদ্ধ।
ফলে তাদের 90% ভোটই পড়েনি কোনো জাতীয় নির্বাচনে। এই তথ্য খোদ নির্বাচন কমিশনের। বিশাল এই জনগোষ্ঠীর মতামত প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেননি কোনো সরকার কিংবা নির্বাচন কমিশন। এমন বাস্তবতায় বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে প্রতিবন্ধী দিবস। হিমেল মাহবুবের বিশেষ প্রতিবেদন। ফিরোজা খাতুন একটি প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার হিসেবে কাজ করছেন। শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। হুইলচেয়ারকে সঙ্গী করে ছুটে চলেন তিনি। 2 তলা হইলে সেই ক্ষেত্রে আমার পক্ষে ভোট দেওয়া সম্ভব না, আমাকে নিচতলাই ভোট দিতে হবে। কাজের ক্ষেত্রে বহু প্রতিবন্ধকতা জয় করতে পারলেও পারেননি কেবল নিজের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে। আমার অধিকারটুকু পাবো সেইটুকু আমি সরকারের কাছ থেকে পাই না, বা সরকার আমাদের জন্য সেই ব্যবস্থা এখনো করে নাই। প্রশ্নটা হচ্ছে হোয়াট ডিড হেলেন ডু। একই অবস্থা হাফিজুর রহমান বা শের আলীর মতো মানুষের। পুরো পৃথিবী যাদের কাছে নিকষ কালো। হাঁটতে পারলেও চোখের আলো না থাকায় ভোট কেন্দ্রে যেতে লাগে অন্যের সাহায্য। কিন্তু ভোটের গোপনীয়তার নিশ্চয়তা উপেক্ষিত। আমাদের স্কুলে 2 তলা স্কুলে বুথ করছে, সেখানে তো শারীরিক প্রতিবন্ধী যে হুইল চেয়ার পারসন, তার ওখানে ওঠার কোনো সিস্টেমই নেই। তো আমরা আরেকজনকে নিয়ে গেলে দেখা যায় আমার ব্যাপারটা আর গোপন থাকে না, কোথায় বুদ্ধি এটা ওপেন হয়ে যায়, ঠিক না? আর যদি ব্রেল সিস্টেমে থাকে তাহলে আমি নিজেরটা নিজে পড়ে এখানে সেখানে দিতে পারতেছি। পিছিয়ে পড়া এই মানুষেরা জীবনের অনেক অধিকার থেকে বঞ্চিত। ভোট উৎসবেও তাদের অংশগ্রহণ অনিশ্চিত। তাই বিপুল সংখ্যক প্রতিবন্ধী নাগরিকের মতামত রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হচ্ছে না বলেই মনে করেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশনের তথ্য মতে বাংলাদেশে নিবন্ধিত প্রতিবন্ধী ভোটারের সংখ্যা 30 লাখ। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি। আর গেল জাতীয় নির্বাচনে মাত্র 3 লাখ প্রতিবন্ধী ব্যক্তি ভোট দিতে পেরেছেন। বাংলাদেশে 1,20,00,000 প্রতিবন্ধী ভোটার রয়েছে, যা অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। নির্বাচন সকলের জন্য, ভোটের অধিকার সবার সমান। প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু ভোটের অধিকার নিশ্চিত নয়, বরং নির্বাচনে প্রতিনিধিত্ব বাড়াতে বিশেষায়িত ব্যবস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। নির্বাচনের দিন যাতায়াত ব্যবস্থা বা পরিবহন ব্যবস্থা বন্ধ থাকে, কিন্তু একজন প্রতিবন্ধী ব্যক্তির কিন্তু তার ভেহিকল সাপোর্টের প্রয়োজন হয় বা একজন কেয়ার গিভারের প্রয়োজন হয়। এবং ভোট কেন্দ্রটা অবশ্যই যেন প্রবেশগম্য হয়, সেখানে র্যাম্প ইউজ করে যেই ব্যক্তি কথা বলতে পারে না তার জন্য ইন্টারপ্রেটার আছে কিনা, প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কিভাবে অগ্রাধিকার দেওয়া যায়, নির্বাচনে তাদের জন্য আলাদা কিউ তৈরি করা যায় কিনা, কারণ আপনার সব তথ্য কিন্তু আছে। ইংল্যান্ডে কিন্তু ডেভিড ব্ল্যাঙ্কেট সাহেব কিন্তু এমপি হয়েছেন, শিক্ষামন্ত্রী হয়েছেন। সৌদি আরবে দেখেন আব্দুল্লাহ ঘানিম সাহেব ওখানে সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। জাপানে আমি দেখেছি এমপি হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে এই এখনও এই যে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আমরা প্রতিবন্ধী মানুষেরা এখনও নেই। এবারের জাতীয় নির্বাচনেও এই ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা অনিশ্চিত। আমাদের 42,767টা কেন্দ্র, প্রত্যেক কেন্দ্রে যদি একজন করে বাড়ানো হয় তাহলে আমার লাগবে 42,000 বা 43,000 লোক। 43,000 লোকের একটা খরচ তো আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে না বলেও মত বিশেষজ্ঞদের। হিমেল মাহবুব, 71, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন ঘিরে সবখানেই চলছে জোর প্রস্তুতি। রাজনৈতিক দলগুলো যেখানে নিজেদের ইশতেহার নিয়ে ব্যস্ত, সেখানে ভোটার হিসেবে নারীদের প্রত্যাশা ও উদ্বেগও ক্রমেই সামনে আসছে। সমাজের অর্ধেক জনগোষ্ঠীর এই মতামত নির্বাচন ফলাফলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এই জনগোষ্ঠীর দাবি উন্নয়ন, নিরাপত্তা, কর্মসংস্থান নাকি আরও বড় কিছু। যশোরে মাঠ পর্যায়ে ঘুরে তাদের এই ভাবনার কথা জানবো এসএম ফরহাদ ও রাব্বিয়াল আমিনের তথ্য ছবিতে বানানো প্রতিবেদনে। খুলনা বিভাগের মধ্যবর্তী স্থানে অবস্থিত যশোর জেলায় প্রায় ৩৫ লাখ জনসংখ্যার বসবাস। আর এখানকার ২৪ লাখ ভোটারের অর্ধেকই নারী। ৬টি সংসদীয় আসনের এই জেলার ভৌগোলিক কারণে বিশেষ গুরুত্ব রয়েছে। এখানে বিভিন্ন ক্ষেত্রে নারীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। নারীদের কর্মে অংশগ্রহণ এখন জেলার উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। জেলার এই বড় একটি অংশ এবার নির্বাচন নিয়ে ভাবছেন। নারী ভোটাররা এখন আগের চেয়ে অনেক সচেতন। পরিবার, সমাজ এবং ব্যক্তিগত লক্ষ্য সব মিলিয়ে তাদের ভোটের সিদ্ধান্তে রয়েছে বহুমাত্রিক ভাবনা। আমাদের কর্মক্ষেত্রে নারীদের জন্য যদি তাদের সন্তানদের জন্য একটা ডে কেয়ারের ব্যবস্থা করা যায়, আমার মনে হয় নারীরা
আরও মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন। অর্ধেক জনগোষ্ঠী যদি তার মেধাকে কাজেই না লাগায়, দেশের সার্বিক উন্নয়ন আসলে সম্ভব না। মজুরি বৈষম্য কমানো, পরিবহন নিরাপত্তা এবং কাজের পরিবেশ উন্নত করা এখানকার নারী ভোটারদের প্রধান চাহিদা। পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়ন সহ কর্মসংস্থান বাড়ানোর দাবি অনেকের। নারী উদ্যোক্তা কর্মসূচিগুলো বর্তমানে সমাজে বেশ কিছু দেখা যায়, কিন্তু আরও যেন বাড়ে। নারী উদ্যোক্তা যেহেতু আমরা পর্যায়ক্রমে এখন বৃদ্ধি পাচ্ছে, সবারই চাহিদা যে পড়াশোনা শেষ করে কিছু একটা করার, তো তার পাশাপাশি সেই দিকে একটু মেয়েদেরকে সাপোর্ট দেওয়া। একটু অল্প সুদে কিংবা আসলে বিনা সুদে যদি এরকম কিছু প্রণোদনা পাওয়া যায়, তাহলে আমার মনে হয় যে অনেক নারী উদ্যোক্তা যারা আছে, যারা এখনো পর্যন্ত সিড লেভেলে আছে, যারা এখনো গ্রো করতে পারছে না, কিন্তু তাদের কিন্তু অনেক দুর্দান্ত আইডিয়া আছে। নারীদের কর্মসংস্থানটা বৃদ্ধি করা, শিক্ষাটা বৃদ্ধি করা, দেন যে বিজনেস বা উদ্যোক্তা প্রত্যেকটা, এবং আর্থিক একটা সাপোর্ট করা। জেলার নারী ভোটারদের প্রত্যাশা, আগামী সরকার দক্ষ ও নারী বান্ধব কর্মপরিবেশ গড়ে তুলবে। নারীরা যোগ্যতার ভিত্তিতে কাজ পাবে, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ বৈষম্যহীন কর্মপরিবেশ সৃষ্টি এবং নীতি নির্ধারণে নারী নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হবে, এমনটাই চান তারা। যখন একজন নারী চাকরিজীবী, তখন সে একই সাথে একজন মাও, তো সেক্ষেত্রে যদি ডে কেয়ার সেন্টার চালু করা যায়, সেটা আই থিঙ্ক ইট উড বি বেটার ফর আস। নারীদের ভাবনা নিয়ে এটাই ভাবছি যে আগামী দিনে যে নির্বাচন হবে, তাতে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। সরকারের কাছে দাবি থাকবে যে যেন প্রত্যেকটা হসপিটালে ফিমেল ডক্টরদের জন্য যেন প্রপার একটা সেফটির ব্যবস্থা করা হয়। তবে এবারের ভোট নিয়ে বেশি আগ্রহী শিক্ষার্থীরা। তাদের কাছে নারী নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চলাফেরা ও পড়াশোনার নিরাপদ পরিবেশ ভোট দিয়েই নিশ্চিত করতে চান তারা। প্রথম ভোটার আমরা এবার ভোট দিব, তো সেক্ষেত্রে সরকারের কাছে একটা আমাদের চাওয়া থাকবে, যেটা হচ্ছে আমাদের পড়ালেখার নিরাপদ ব্যবস্থা। বাইরে বের হলে আমরা যেন নিরাপদে চলাচল করতে পারি, আমরা ক্যাম্পাসে ঠিকমতো আসতে পারি, ক্যাম্পাসে ভালোভাবে থাকতে পারি। যশোরের শহর থেকে গ্রামে নারী ভোটারদের মুখে এখন একটাই প্রশ্ন, আগামী নির্বাচন তাদের জীবনে কি পরিবর্তন আনবে। মনিরা কাজুরি, ৭১। মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ ৩০ জনকে বাংলাদেশে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে ৩০ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। তারা দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বলে জানা যায়। পরবর্তীতে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে ছিলেন। কারাভোগ শেষে তাদের ফিরিয়ে দেয় বিএসএফ। পুশিন হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী ও ৪ জন শিশু। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি ইসরায়েল বলেন, আইনি প্রক্রিয়ার পর সবাইকে পরিবারের কাছে ফেরত দেওয়া হবে। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশ ব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। ইকবাল, ৩০ জনকে পুশ ব্যাকের কথা জানাচ্ছিলাম আমরা, কখন পুশ ব্যাক করা হলো জানাবেন, আর তারা এখন কার হেফাজতে রয়েছে, বিজিবি এ ব্যাপারে কি তথ্য দিয়েছে বিস্তারিত বলবেন। মেহেরপুরের গাংনী তেঁতুলবাড়িয়া সীমান্তে ৩০ জনকে পুশ ব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারা এখন মেহেরপুর গাংনী থানার হেফাজতে রয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা হচ্ছে এবং তাদের পরিচয় নিশ্চিত হয়ে কিন্তু তাদের স্ব পরিবারে হস্তান্তর করবে গাংনী থানায়। আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন সময় বাংলাদেশে কিন্তু মেহেরপুরের ১১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে মেহেরপুর জেলায়। এই সীমান্ত দিয়ে বিভিন্ন সময় কিন্তু বাংলাদেশিদের এখানে পুশিং করা হয়। মাঝে পতাকা বৈঠকের মাধ্যমে কিন্তু হলো বাংলাদেশিদের বিএসএফ এবং বিজেপি পতাকা বৈঠকের মাধ্যমে হয়েছিল, কিন্তু আজ ভোরে কিন্তু ৩০ জনকে তারা ফেলে দিয়েছে বা মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়ার পরে প্রাথমিক অবস্থায় বিজেপি তাদেরকে হেফাজতে নেয় এবং তাদের প্রাথমিকভাবে যে বিষয়টি বলছে যে তাদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী এবং ৪ জন শিশু সন্তান রয়েছে। তারা হেফাজতে নিয়ে গাংনী থানায় কিন্তু তারা হস্তান্তর করেছে। এই বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কনিষ্ঠের সাথে কথা হয়েছে। তিনি যে বিষয়টি বলছেন যে তাদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে, তাদের পরিচয় নিশ্চিত হয়ে কিন্তু তাদেরকে পরিবারে হস্তান্তর করা হবে। আসিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আসিফ ইকবাল। ৩০ জনকে পুশব্যাক করা হয়েছে, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন। জয়পুরহাট সদর উপজেলার চক বরকত ইউনিয়নের চিরলা গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলায় ফুফু নিহত ও ভাতিজি
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর মুখোমুখি। মঙ্গলবার গভীর রাতে বাড়িতে ঢুকে টিউবওয়েলের লোহার হাতল দিয়ে ফুফু ও ভাতিজিকে গুরুতরভাবে আঘাত করে। এ ঘটনায় নূর নাহার বেগমকে হাসপাতালে নেয়ার পথে মারা যান এবং ভাতিজি খাতিজা পাখি গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ফুফু ও ভাতিজি একই রুমে ছিল। গভীর রাতে তাদের মাথায় ধারাবাহিকভাবে আঘাত করা হয়। তবে কারা বা কেন এ হামলা করেছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের বলেন, হামলাকারীদের শনাক্ত করতে জোরদার তদন্ত চলছে। দেখি মেয়েটা নিচে মাটিতে পড়ে আছে আর মেয়ের ফুবু চৌকির উপরে আছে, এই পর্যন্ত আমি দেখেছি খেলি। আর মেয়ের ছাড়া আমি তো নাড়াচাড়া করে পারি না। আমি তো ওই দেখে আমি বাড়ি আসে চিলাচি মানে তখন দেখি মেয়েটা যখন নড়াই দেখেছি গেল আছে, তখন আমি দেখেছি গাড়ি দিয়ে হসপিটাল পাঠাই দেওয়া হয়। প্রাথমিকভাবে যেটা সবাই অনুমান করতেছে, আমি শুধু না মানে এলাকাবাসী পার্শ্ববর্তী যারা আছে সবাই যেটা অনুমান করতেছে যে জাস্ট ওই রকমই একটা কিছু হতে পারে, যে মেয়েলি বিষয়ে একটা কিছু হতে পারে। হয়তো বা ওই ছেলে বা ওই মেয়ে হয়তো রাস্তা এর আগে কোনো প্রস্তাব দিয়েছে, হয়তো প্রস্তাব হয়তো রাজি হয়নি, হ্যাঁ, যে প্রতিশোধ দিব রাত্রে, এটা হতে পারে। সরকারের দেয়া 1000 কোটি টাকার ঋণ ভালো মানের শেয়ারে বিনিয়োগ করতে চায় আইসিপি। সংস্থার চেয়ারম্যান আবু আহমেদ জানান, বাজারের সংকট কাটাতে এই অর্থ সামান্য, তারপরও রয়েছে চড়া সুদের চাপ। অন্যদিকে বাজার বিশ্লেষক আল আমিনের মতে, এই ঋণ সহায়তায় আস্থা ফিরবে না পুঁজিবাজারে, তাই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ তার। মেজবাহ হাসানের রিপোর্ট। প্রতিষ্ঠার পর থেকেই পুঁজিবাজারে স্থিতিশীলতা রক্ষায় কার্যকর ভূমিকা রেখে আসছিল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি। কিন্তু আওয়ামী আমলে অব্যবস্থাপনা আর অযাচিত হস্তক্ষেপে ঋণগ্রস্ত হয়ে পড়ে ধারাবাহিক মুনাফায় থাকা সংস্থাটি। গেল কয়েক বছরে অবস্থা এতটা শোচনীয় হয়ে পড়ে যে 3000 কোটি টাকা ধার দিতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক, যার সিংহভাগই চলে যায় দায় পরিশোধে। তারপরও বড় ঘাটতিতে আইসিবি। পুঁজিবাজার ও সংস্থার সার্বিক অবস্থা বিবেচনায় সম্প্রতি আরও 1000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে চড়া সুদ হারে। জুড়ে দেওয়া হয়েছে বেশ কিছু কঠিন শর্ত। সংস্থাটির চেয়ারম্যান জানান, এই অর্থের পুরোটাই বিনিয়োগ করা হবে ভালো মানের শেয়ার কিনতে। তবে চড়া সুদহার সহ ঋণের যাবতীয় শর্তে আপত্তির কথা জানান তিনি। যেখানে শেয়ার বাজারের সাপোর্ট দিতে 50-60-70 কোটি টাকা পার ডে লাগে, সেখানে ধরো 10-11 কোটি টাকা করে যদি আমরা বিনিয়োগও করি, ওটা তো খুব বেশি সাপোর্ট হচ্ছে না। বাট আমরা যেটা করতেছি যে আমরা ভালো ভালো শেয়ারগুলো, যাতে করে শেয়ার বাজার যদি না বাড়ে, ডিভিডেন্ড রিসিপ্টের মাধ্যমে আইসিবি ভালো করতে পারে। সবশেষ অর্থ বছরেও 1000 কোটি টাকা লোকসান করে আইসিবি। শুধু তাই নয়, চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকেও যা ছিল 150 কোটির ওপরে। এমন অবস্থায় এত স্বল্প ঋণে বাজারে গতি ফেরাবে কিনা সেই প্রশ্ন এই বিশ্লেষকের। 1000 কোটি টাকা ধরেন আসলে এই বাজারের জন্য, যদি আমি বলি যে এটা দিয়ে তারা স্টেবল করার জন্য কাজটা করবে, এটা খুবই অপ্রতুল। তার সাথে জয়েন্টলি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আমি এত করছি, অন্যান্য প্রতিষ্ঠানদের যাদের ফান্ড আইডেল নিয়ে বসে আছে, কারণ ফান্ড যে বাজারে নাই তা না, ফান্ড আছে, কিন্তু তারা ফান্ডটাকে আসলে তাদের প্রায়োরিটি অনুযায়ী তারা মনে করছে যে মার্কেট টার্বুলেন্ট বা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, নির্বাচিত সরকার আসলে বাজারটা কোন দিকে যায় আমি তখন পার্টিসিপেট করবো। বা যারা এর মধ্যেও ভালো ভালো জায়গায় সেক্টরে মনে করছে যে মানে হোয়াট এভার দ্য সিচুয়েশন, এই শেয়ারগুলো এর নিচে দাম নামবে না, তারা অনেকে নিজস্ব রিসার্চ উইং দিয়ে কিন্তু এগুলো লং টার্মে কালেক্ট করছে। তবে ঋণ সহায়তার পাশাপাশি বাজারে ভালো প্রতিষ্ঠান অন্তর্ভুক্তির জোরালো দাবি তোলেন এই দুই বিশেষজ্ঞ। 10,000 কোটি টাকার আউটস্ট্যান্ডিং লোন, যেটা অন এভারেজ 12.5% হিসাবে ওই সুদ, তো এখন তো তারা তো কোয়ার্টারলি সুদ কম্পাউন্ডিং করতেছে। সামান্য সহায়তায় বিরাট উপকার হবে, আর যদি অবস্থা এরকম থাকে বড় সহায়তা করলেও কিন্তু আসলে এরকম কোনো কিছু ইম্প্যাক্ট পড়বে সেরকম কিছু থাকবে না আর কি। প্রতি বছর প্রায় 900 কোটি টাকার সুদ পরিশোধ করে আইসিবি। মেজবাহ হাসান, 71, ঢাকা। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়া এর প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসের পর সেখানে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ। প্রায় 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে সেখানে। এই ত্রাণ নিয়ে যাচ্ছে 17 সদস্যের একটি প্রতিনিধি দল। সকাল 9টায় বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেয় কনভয়টি। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন।
ঘূর্ণিঝড় ও ভূমিধসের ঘটনায় শ্রীলঙ্কায় সরকারি হিসেবেই 334 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও অন্তত 20,000-এর বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 20,000-এর বেশি ঘরবাড়ি। আশ্রয়হীন হয়ে পড়ায় 1,23,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। এ অবস্থায় জরুরি ত্রাণ নিয়ে শ্রীলঙ্কার পাশে দাঁড়ালো বাংলাদেশ। 10 টন ত্রাণ নিয়ে সকাল 9টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেয়। অদ্য পরিণত সর্বমোট 10 টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু 450 কেজি, শুকনো খাবার 7,400 কেজি, মশারি 767 কেজি, টর্চ লাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লোভস, রেস্কিউ হেলমেট 80 কেজি, ঔষধ 530 কেজি। বিমান বাহিনীর 15 ক্রু, সশস্ত্র বাহিনী বিভাগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি এই ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন। আমাদের যেহেতু রেস্কিউ টিম যাচ্ছেন, আমরা মূলত রিলিফ আইটেম নিয়ে যাচ্ছি। আমরা মানবিক সাহায্যের দিকটাতেই বেশি গুরুত্ব আরোপ করছি। শ্রীলঙ্কার সরকারের অনুরোধ ছিল ত্রাণ সামগ্রী প্রেরণ করার জন্য। আমরা ওখানে কলম্বোস্থ বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট এটা হস্তান্তর করব। দূতাবাস পরবর্তী কার্যক্রমের জন্য শ্রীলঙ্কান সরকারের সাথে সমন্বয় সাধন করবে। এই ত্রাণ শ্রীলঙ্কাকে দুর্যোগ মোকাবেলায় কিছুটা সাহায্য করবে বলে আশাবাদী সশস্ত্র বাহিনী। শ্রীলঙ্কান সরকার যদি আরও আমাদের কাছে চাহিদা প্রেরণ করে, তাহলে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নাদিয়া শারমিন, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।